আর যদি সেনাবাহিনীকে দায়িত্ব দিতে চান তাহলে দেশে সামরিক আইন ঘোষণা করেন। একমাত্র সামরিক আইন ঘোষণা করে সংবিধানকে স্থগিত রেখেই সেনাবাহিনীকে মাঠে পাঠানো যায়। আপনি সেই সেনাবাহিনীর কাছে কলঙ্কিত করতেছেন, সেনাবাহিনীর এফিসিয়েন্সি কাছে নষ্ট করে দিচ্ছেন উদ্দেশ্য প্রণোদিত ভাবে। জরুরি অবস্থা ডিক্লেয়ার না করে আপনি সেনাবাহিনীকে রাস্তায় রাখতে পারেন না। দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সেনাবাহিনীকে তৈরি করা হয় নাই। আমার সেনাবাহিনী একটা এক্সপেন্সিভ বাহিনী, এর বাজেট অনেক বেশি, তার পিছনে খরচ আমাদের অনেক বেশি, এবং এটি একটি হাইলি মোটিভেটেড এবং ডাইরেক্টেড একটি ফোর্স। তারা কিন্তু ডাইরে বায়ে চিন্তা করার সুযোগ আমরা তাদেরকে দেই না। তাদেরকে আমরা একদম টু দ্য টার্গেট, লক্ষ্য বস্তুর দিকে একদম মোটিভেটেড করে নিবেদিত করে আমরা তাদেরকে তৈরি করি। সেই সেনাবাহিনীকে আপনি পাঠিয়ে দিয়েছেন ওই গ্রামে গঞ্জে ওই বউ স্বামীর তালাকের মামলাগুলো দেখার জন্য। আপনি পাঠিয়ে দিয়েছেন দুইটা বাড়ির পাশাপাশি জমি নিয়ে ডিসপিউট তার জন্য। আপনি পাঠিয়ে দিয়েছেন রাজনৈতিক দলের হানাহানি কাটাকাটির মধ্যে। এখন সে কার পক্ষে দিবে? এখানে দুইটি পক্ষই তো জনগণ, স্বামীও জনগণ, স্ত্রীও জনগণ। এখানে সেনাবাহিনী তো কারো পক্ষে রায় দেওয়ার কোনো অধিকার বা ক্ষমতা আমি কোনো সিআরপিসিতেও দেই নেই, বাংলাদেশ আর্মি রুলসেও দেই নেই, আর্মি অ্যাক্টেও দেই নেই। তাহলে ওই ছেলেগুলা তো কাজ করবে তাদের মেধা বুদ্ধি এবং তাদের অবস্থা পরিপ্রেক্ষিতে। কিন্তু আমি তো সেভাবে সেনাবাহিনী তৈরি করি নাই। সেনাবাহিনীকে আমরা শারীরিকভাবে শক্তিশালী করেছি, কিন্তু তাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য, তাকে ভাবনার জন্য আমি সেনাবাহিনীর অধস্তনদেরকে আমি তৈরি করি নাই। সেনাবাহিনীকে তৈরি করা হয়েছে যা নির্দেশ আসবে তাই বিনা বাক্যবে পালন করতে হবে। এটা ভবনভ্রান্তি দেখার দায়িত্ব তার না। যে সৈনিকের হাতে আমি রাইফেল দিয়েছি, বন্দুক দিয়েছি, অস্ত্র দিয়েছি, তার চিন্তা করার সুযোগ নাই যাকে মারতেছে, সেই সামনে যাকে মারতেছে সে তার আত্মীয় কিনা, বন্ধু কিনা, আপন কিনা, জনগণ কিনা, বা সরকার কিনা, সরকার প্রধান কিনা। তার ঊর্ধ্বতন কর্মকর্তারা যা হুকুম দিবে সেইভাবেই সে তা পালন করবে। এখন এই সেনাবাহিনীকে আপনি বছর ধরে আজকে রাস্তায় রেখে দিচ্ছেন এবং তাদেরকে বিভিন্ন কাজে নিয়োজিত করেছেন, যেটা অন্যায়, অযৌক্তিক। এনসিপি সাহসী, আমাদের মতো ভীত না, তাই এনসিপি ছেলেরা সেটা মুখ ফুটে বলার মতো সাহস রাখে। এনসিপি ছেলেরা অন্যায় কিছু বলে নাই, কোনো ভুল কিছু বলে নাই। যে ডিজিএফআই কে আমরা গুম খুনের জন্য ব্যবহার করেছি, যে ডিজিএফআই কে এখনো আমরা রাজনৈতিক মতবাদ, রাজনৈতিক বিভিন্ন মতাদর্শের মানুষদেরকে আমরা প্রয়োগ করি, সেই ডিজিএফআই কে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা জনগণের আছে। আমরা দেখেন ডিজিএফআই এর কাজটা কি, ফাংশনটা কি, এবং আর্মি যে সিকিউরিটি আছে তার ফাংশন কি। তিনটা আমার গোয়েন্দা সংস্থা আছে, একটা আর্মি সিকিউরিটি ইউনিট, একে বলে আমরা এএসইউ, আর একটা বলে ডিজিএফআই, দি ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, আর একটা বলি এনএসআই, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স। এএসইউর কাজ হলো সেনাবাহিনী প্রধানকে সহায়তা করা, তার অধীনস্থ বাহিনীর মধ্যে কেউ কোনো শৃঙ্খলা ভঙ্গ করার কাজ করতেছে কিনা। এএসইউর কাজগুলা সম্পূর্ণভাবে সেনাবাহিনীর সদস্যদের উপরে নির্ভরশীল, এবং তারা কি কাজ করতেছে, অধস্তন ইউনিটগুলা কি কাজ করতেছে, অর্থাৎ ডিপ কমান্ডার এন্ড ডাউনওয়ার্ডস, ডিভিশন কমান্ডার এবং ডাউনওয়ার্ডস, তারা কে কি করতেছে না করতেছে একদম সৈনিক পর্যন্ত, সেইটা দেখাশোনা করার জন্য খবরাখবর সেনাপ্রধানকে যত সময় দেওয়ার জন্য আমরা এএসইউ বানিয়েছি, আর্মি সিকিউরিটি ইউনিট। তারপরে আছে ডিজিএফআই, ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স। তাদের কাজ হলো এই তিনটা বাহিনীর মধ্যে বাহিনীর প্রধান সহ আমি রিপিট করছি, ওই তিনটি বাহিনীর প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং এএসইউ কি কাজ করতেছে সেইগুলো দেখাশোনা করার। বাংলাদেশের কাজ করার জন্য তো ডিজিএফআই না। বাংলাদেশের জনগণ কে কি করতেছে, কারে কে বাম্বু দিচ্ছে, কে দেশ বিক্রি করতেছে, কে দেশ কিনে ফেলতেছে, এইটা দেখার দায়িত্ব তো ডিজিএফআই না রে ভাই। ডিজিএফআই দেখবে আর্ম ফোর্সেস এর প্রধানরা, জেনারেল সাহেবরা, এবং যে এএসইউ যে কাজ করতেছে সে কোনো ধরনের কাজ ফাঁকি দিচ্ছে কিনা, এবং ডিজিএফআই এর কাজ হলো সেইগুলো চেক করে দেখে ডিফেন্স মিনিস্টারকে রিপোর্ট দেওয়া। ডিফেন্স মিনিস্টারকে, নট দি
প্রধান উপদেষ্টা বা রাষ্ট্রপ্রধানকে নয়। তার কাজ হলো ওই 3টা বাহিনীর বা 4টা বাহিনী যারা আছে আমাদের, ওই সম্বন্ধে ওদের বাহিনীর ভিতরে ইভেন তাদের এক্সটার্নাল উইং আছে একটা, সেটা হচ্ছে যে বিদেশি কোনো শক্তি যদি আমাদের বাংলাদেশের প্রতি, সশস্ত্র বাহিনীর প্রতি বা সশস্ত্র বাহিনীর খবরাখবর দরকার পড়ে সেটা করবে। এক্সটার্নাল উইং, বাট নট বাংলাদেশে কাজ করার জন্য না, বাইরে কাজ করবে তারা। তার উপরে আছে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স। ন্যাশনাল সিকিউরিটি হলো রাষ্ট্রের অধীনস্থ, যারা সারা বাংলাদেশে নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করার দরকার, যেখানে তথ্য নেওয়া দরকার, বোঝার দরকার, সেখানে নেবে। এছাড়াও আমাদের আরেকটা প্রতিষ্ঠান আছে স্পেশাল ব্রাঞ্চ, পুলিশের অধীনে, পুলিশের আইজিপির অধীনে আরেকটি আছে পুলিশ স্পেশাল ব্রাঞ্চ। সেই স্পেশাল ব্রাঞ্চ আইজিপি সাহেবকে রিপোর্ট দিবে, তথ্য দিবে, খবরাখবর দিবে, তার অধীনস্থ পুলিশ কর্মকর্তা, কর্মচারী, অফিসার এবং অধীনস্থরা কি কি কাজ করতেছে, কোথায় কি কাজ করতেছে এবং কোথায় কোথায় ক্রাইম হচ্ছে, এবং সেই ক্রাইম গুলোতে পুলিশ কর্মকর্তারা সফল হচ্ছে কি হচ্ছে না। ক্রিমিনাল ধরার কাজও কিন্তু এসবেন না, ক্রিমিনাল ধরার কাজ হলো তদন্ত কর্মকর্তার। তদন্ত কর্মকর্তা তদন্ত করে। পুলিশ কোনো ডিফেন্সিভ ফোর্স না, পুলিশ হলো প্রোঅ্যাক্টিভ ফোর্স। তারা কোনো ঘটনা ঘটার পরে আফটার মাত করবে, ঘটনা ঘটে যাওয়ার পরে পুলিশ অ্যাকশন নেবে। পুলিশ কোনো পূর্বে থেকে অ্যাকশন নেওয়ার দায়িত্ব পুলিশের না। এটা অপরাধ করবে, তদন্ত করবে, তদন্ত। আর এসবি হলো তার তদন্ত কর্মকর্তা ঠিক মতো কাজ করতেছে কিনা, পুলিশ অফিসাররা কাজ করতেছে কিনা, এইগুলা খবর নেওয়া। কিন্তু দুর্ভাগ্য হলো, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, অনেকে অসন্তুষ্ট হবেন, এই 4টা বাহিনীকে প্রচন্ড ভাবে রাজনীতিকরণ করা হয়েছে, তাদেরকে মিসইউজ করা হয়েছে বারবার বারবার বারবার। এটা শুরু হয়েছে 1975 সন থেকে। ঠিক আছে, গত আওয়ামী লীগ গভর্নমেন্ট বন্ধ করা হয়েছে, এখনো কি তাই? আওয়ামী লীগ করা হয়েছে, আওয়ামী লীগের দোষ দিয়ে না খালি, এটা 75 সনের পর থেকে শুরু করা হয়েছে। এটাকে রাজনৈতিক দল বানানোর জন্য ব্যবহার করা হয়েছে। ওকে, সকলের অতীত, কিন্তু এখন বর্তমানে কি এগুলোর কোনো প্রয়োজনটা নাই? যে কাজগুলো যে ঠিক মতো করে, তাহলে তাদেরকে সেই কাজ করবে কি করবে না, আমি একটা প্রিডিকশনের উপরে গিয়ে ভেঙে দিব? আমি ভেঙে দিব অবশ্যই, যদি তারা তাদের বিয়ন্ড কাজের বাইরে চলে যায়। যদি ডিজিএফআই রাজনীতিবিদের সঙ্গে কথা বলে তো অবশ্যই ভেঙে দিব। যদি ডিজিএফআই চিফ যদি কোন রাজনীতিবিদের সঙ্গে কথা বলে তাহলে অবশ্যই ডিজিএফআই ভেঙে দিতে হবে। ডিজিএফআই রাজনীতি খবর রাখার ডিজিএফআই দায়িত্ব না, ওটা এনএসআই করবে। ডিজিএফআই দায়িত্ব কোন অবস্থাতে না কোন রাজনীতিবিদের সঙ্গে কথা বলা, এটা জেলা পর্যায়ে হোক, বিভাগীয় পর্যায়ে হোক, কেন্দ্রীয় পর্যায়ে হোক, এটা তার দায়িত্ব। আপনি বলছেন একজন সিভিলিয়ান পলিটিশিয়ান বলছে যে আমাদের আর্মি বাইরে ঘুরতে গিয়ে একটা আর্মস আনে, সেগুলো ঠিক মতো ডিল করতে পারে কিনা, সেইটা আমাদেরকে, এটা একটা পুরো দুস্থ সেনাবাহিনীকে, আমি ঠিক আছে ডিজিএফআই এর জায়গায় আমাদের অনেক, অবশ্যই অনেক, আমরা তো অতীতে অনেক, আমরা নিজেরাই অনেক সময় ভুক্তভোগী হয়েছি, আমরাই কাজ করতে গিয়ে স্বাধীনভাবে কথা বলতে গিয়ে ভুক্ত থ্রেডের মধ্যে ছিলাম, পেরেছি, ইনকোয়ারি হয়েছে, সমানে এদিক সেদিক ইনকোয়ারি হয়েছে। কিন্তু আপনি যখন টোটাল সেনাবাহিনীকে বলবেন যে এই সেনাবাহিনী আমসানে এই করে, সে কি করে না করে, বুদ্ধি শুদ্ধি নিয়ে আপনি প্রশ্ন করবেন, তাহলে আমরা সেনাবাহিনীকে তো অন্য জায়গায় দেখি। তাহলে সেনাবাহিনী কেন রাস্তা নামায় রাখছেন? সেনাবাহিনী 1 বছর ধরে কি কাজ করতেছে? সেনাবাহিনীর প্রশিক্ষণ কোথায়? গত 1 বছর তাদের প্রশিক্ষণ হয় নাই, তাদের যুদ্ধের যে প্রস্তুতি সেই প্রস্তুতি নাই। কাজে একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ বলতেই পারে এটা, যে এই সেনাবাহিনীকে আমরা মিসইউজ করতেছি, এই সেনাবাহিনীর দায়িত্ব এটা না। আজকে আমাদের অফিসাররা ধৈর্য হারিয়ে ফেলতেছে, তাদেরকে আমরা রাজনৈতিক কারণে ব্যবহার করতেছি, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে বিপক্ষে ব্যবহার করতেছি। আমি তো তাদেরকে প্রশিক্ষণ দিতে পারি নাই গত 1 বছর। গত অগাস্ট মাস, জুলাই মাস থেকে নিয়ে আজকে অগাস্ট মাস পর্যন্ত প্রায় 11 মাস ধরে আমি তাদের কোনো প্রশিক্ষণ দিতে পারি নাই, তাদের রাতে ঘুমাইতে দিতে পারি নাই, তাদের স্বাভাবিক জীবনে আমি রাখতে পারি নাই। এবং উল্টা আমরা এই সেনাবাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করছি, সরকারও ব্যবহার করতেছে, প্রশাসন ব্যবহার করতেছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলো ব্যবহার করতেছে। আজকে এমন পর্যায়ে আমরা গিয়েছি, অফিসারের পরিচয় হচ্ছে এখন বিএনপির অফিসার, জামাতের অফিসার, এনসিবির অফিসার, এখন এমনকি আর্মির পোস্টিং রিক্রুটমেন্ট পর্যন্ত চলে গেছে রাজনীতিবিদদের প্রভাবে। তাহলে এই যদি হয়, তা আমি তো এনসিবি ছেলেদেরকে বলি তাদের সাহস আছে, যে এই সাহস আমার নাই, আমি ভীতু, আমি পারি না যে কথাটা বলতে। সেই কথাটা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে, আমি তাকে সাধুবাদ জানাই, সে দেশপ্রেমিক, সে সঠিক কথা বলেছে। তার বক্তব্যটাকে আপনারা ভুল পথে নিবেন না।
জাতীয় সেনাবাহিনী জাতির প্রয়োজনে, জাতির কারণে আসতে না পারে। আজকে আপনারা যেই খেলা খেলতেছেন, যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা প্রকাশ্যে আজকে 32 নম্বর যে কাজ করেছেন, আজকে যদি একটা দেশে গৃহযুদ্ধ বেঁধে যায়, তাহলে আওয়ামী লীগের পক্ষে তো ভারতীয় সেনাবাহিনী আসবে। তখন আমার এই লাঠিয়াল বাহিনীতে কি করেন, যে সেনাবাহিনী 1 বছরের প্রশিক্ষণ নাই। একটা সৈনিককে বছরে 3 বার ফায়ারিং প্র্যাকটিস করতে হয়, 3 বার থেকে ফায়ারিং প্র্যাকটিস করতে হয়। গত 1 বছর 1 বার ফায়ারিং প্র্যাকটিস করেছেন? তার মেডিকেল করাতে হয়, তার এই মেডিকেল করেছেন আপনি গত 1 বছরে? আজকে যদি ভারত যদি আওয়ামী লীগের পক্ষে আক্রমণ করে, আজকে 32 নম্বরকে রক্ষা করার জন্য যদি ভারতের আর্মি যদি বাংলাদেশে আসে শেখ হাসিনার নেতৃত্বে, তখন আপনি তাদেরকে ঠেকাবেন কি দিয়ে? এই সেনাবাহিনীকে আপনি আজকে কলঙ্কিত করে ফেলতেছেন, তাকে জামাতের সেনাবাহিনী বানাচ্ছেন, বিএনপি সেনাবাহিনী বানাচ্ছেন, এবং প্রতিটা অফিসের খবর নিয়ে দেখেন আজকে জুনিয়র সিনিয়র সবাই। এবং আজকে জেনারেল হুদ হচ্ছে এনসিবি ছেলেদের সঙ্গে কথা বলে, আজকে জেনারেল হুদ হচ্ছে ওই আর্মির অফিসারদের সঙ্গে বলে, বিএনপির লোকদের সঙ্গে কথা বলে। আমরা তো এরকম সেনাবাহিনী চাই না। সেনাবাহিনী হবে একটা কঠিন সেনাবাহিনী, যে কারো একমাত্র তার কমান্ড ছাড়া কারো কথা শুনবে না, সে কোনো রাজনীতি প্রভাবান্বিত হবে না। তার একমাত্র ধারণা হবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা। বাংলাদেশের সার্বভৌমত্ব যে আঘাত করবে তার বিরুদ্ধে সে লড়বে, সে আমি করি সার্বভৌমত্বের বিরুদ্ধে আমাকে লড়বে। কাজে নাসিরউদ্দিন পাটোয়ারিকে আপনি সেনাবাহিনীর বিরুদ্ধে লাগাই দিয়েন না। ডিজিএফআই হাইলি মিসইউজড একটা অর্গানাইজেশন, প্রচন্ড ভাবে তাকে মিসইউজ করেছি আমরা। দেখেন গত 2008 সনের নির্বাচনে ডিজিএফআই এর কাছে আমরা মুসলেকা দিয়ে আসছি যে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে। আমাদের রাজনৈতিক দলগুলো, বড় বড় দলগুলা ডিজিএফআই এর অফিসে জেনারেল মোহাম্মদ হোসেন নাম বলে দিচ্ছি, ব্রিগেডিয়ার বাড়ি নাম বলে দিচ্ছি, তারপরে মেজর জেনারেল কি একটা ছিল, এই 3টার সামনে দাসকত দিয়ে আসতে হয়েছে আমাদেরকে রাজনৈতিক দলগুলোকে, যে 2008 সনের নির্বাচনে আওয়ামী লীগকে জয়লাভ করতে দিতে হবে। এইভাবে আমরা ডিজিএফআই কে মিসইউজ করেছি। আজকে আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে ধন্যবাদ জানাই, শাবাশি জানাই, যে হ্যাঁ বাপের বেটা, পাকের বাচ্চা, যে এই মূল সমস্যার সম্বন্ধে কথা বলতে পারছে। আজকে যদি কোনো কারণ নির্বাচন সঠিক সময় না হয়, দেশে গৃহযুদ্ধ ছাড়া কোনো পথ আছে? সেই গৃহযুদ্ধ ঠেকাবেন কেমনে? তখন আমার সশস্ত্র বাহিনী লাগবে। এই সশস্ত্র বাহিনীকে আপনি দলীয় বাহিনী বানিয়ে ফেলেছেন। আজকে সশস্ত্র বাহিনীকে আপনি দলীয় বাহিনী বানিয়ে ফেলেছেন। গত নির্বাচনের সময় 2018 সনের নির্বাচনের সময় আমরা যখন আর্মিকে টেলিফোন করেছি, তখন আমাদেরকে বলেছে, স্যার আওয়ামী লীগের নেতারা মানা করছে, আমরা যেতে পারবো না। স্যার আমার ব্রিগেড কমান্ডার কথা বলেন, জিওসির কথা বলেন। জিওসি কে ফোন করলে বলে, স্যার আপনারা তো বুঝেন স্যার, উই ক্যান নট গো এগেইনস্ট গভর্নমেন্ট। তখন আওয়ামী লীগ ছিল তাদের গভর্নমেন্ট। এই কথাটা আমরা জেনারেলদের কাছ থেকে শুনেছি, জেনারেল আমাদেরকে বলেছে 2018 সালে। আমরা দেখেছি না, আমরা চিনি না দেখে। কাজে নাসিরউদ্দিন পাটোয়ারি যা বলেছে আমি তাকে ধন্যবাদ জানাই, শাবাশি জানাই, এবং আশা করি আপনার এই টক এটা আপনি পুরোটা দিবেন। সেনাবাহিনী চাই আমরা, শক্তিশালী সেনাবাহিনী চাই আমরা, একটা সমস্ত মানুষের সম্মান নিয়ে গর্বিত সেনাবাহিনী চাই। কিন্তু সেই বাহিনী রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে না। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো, টহল দেওয়ার সেনাবাহিনীর দরকার নাই। সেনাবাহিনী কোনো টহল দেয় না। সেনাবাহিনী টহল দেয় কখন? যখন তাকে শান্তি রক্ষী বাহিনী হিসেবে ব্যবহার করা হয়। আমি যখন বিদেশ শান্তি রক্ষী বাহিনীতে পাঠাই তাকে, তার আগে আমাকে তাকে 3 মাস প্রশিক্ষণ দিই, প্রশিক্ষণ দিয়ে পাঠাই, 6 মাস থাকে, তারপর আবার চলে আসে। এক নাগারে 1 বছর কেউ থাকে না। কাজে আমার দেশেও যদি শান্তি রক্ষা বাহিনী যদি সেনাবাহিনী নিয়োজিত করতে চান, তাহলে তাদের প্রশিক্ষণ ব্যবস্থা করেন। যেই কাজে তাকে নিয়োজিত করেছেন সেই কাজে তাকে প্রশিক্ষণ দেন, প্রশিক্ষণ দিয়ে তাকে নিয়োজিত করেন। না হলে আজকে সেনাবাহিনীর অধস্তন অফিসারদের মোরাল নষ্ট হয়ে যাচ্ছে, তারা কলঙ্কিত হয়ে যাচ্ছে, তাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলে পরিচিত করা হচ্ছে।